আসসালামু আলাইকুম, শুভ সকাল। অনলাইনের ক্লাসে সবাইকে স্বাগতম। আমি দিলরুবা আক্তার, সহকারী অধ্যাপক, লুদুয়া হাই স্কুল ও কলেজ, মতলব উত্তর, চাঁদপুর। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি এই করোনা ভাইরাসের মহামারীর মধ্যে যে যেখানে আছো, আল্লাহ পাকের রহমতে সুস্থ আছো, ভালো আছো এবং নিরাপদে আছো। তোমরা সবাই ঘরে বসে ঈদ উল আজহা আনন্দের সাথে উদযাপন করেছো। আশা করি আমাদের এই অনলাইনের ক্লাসগুলো তোমরা ঘরে বসে দেখছো এবং অনুশীলন ও চর্চা করছো। আমি গত ক্লাসে তোমাদের সমাস নিয়ে আলোচনা করে সমাস শেষ করেছি। আজকে তোমাদের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় নিয়ে আলোচনা করব, যে অধ্যায়ে বোর্ড পরীক্ষায় তোমাদের 10 নাম্বার থাকবে। সেই 10 নাম্বারের আমাদের বিশেষ অধ্যায়টি হচ্ছে সারাংশ এবং সারমর্ম। তাইলে আমাদের সারাংশ, সারমর্ম বা সার সংক্ষেপ নিয়ে আমি আজকে তোমাদের সাথে পাঠ আলোচনা করব। তোমরা সবাই মনোযোগ সহকারে শোনো, কারণ এই সারাংশ, সারমর্ম আমরা পরীক্ষার খাতাগুলো দেখতে গেলে দেখি সবাই অনেক বড় বড় করে ভাব সম্প্রসারণের মতো কি করো তোমরা প্রকাশ করো। আসলে ভাব সম্প্রসারণ হচ্ছে ভাবের প্রসার। সেখানে তুমি তাকে যত প্রসার, বড় প্রসার হচ্ছে কি বড় করা। আর এখানে সারাংশ, সারমর্ম বা সার সংক্ষেপ, সেটা হচ্ছে তোমাকে কোনো কবিতা বা গদ্যের লেখকদের, সাহিত্যিকদের উদ্ধৃতি থেকে দেওয়া থাকবে। সেই বড় অংশটা তুমি যেখানে আমাদের জিনিসগুলো দেখা গেছে একই কথা বারবার ভাবে একই রকমভাবে দেখা গেছে মানে প্রকাশ পাচ্ছে। তারপরে হচ্ছে সেই কথাগুলোকে আমরা দেখা গেছে যে বারবার একই কথা এসেছে, তাহলে সেই অপ্রাসঙ্গিক কথাগুলোকে আমরা বাদ দিব এবং আমাদের যে বিষয়টার অংশটা দেওয়া থাকবে, উদ্ধৃত অংশটা, সেটা আমরা ভালো করে মনোযোগ দিয়ে পড়ব এবং সেখান থেকে আমরা মূল কথা বা সার কথা, অথবা আমরা এটাকে খাঁটি কথা বলতে পারি। তাহলে আমাদের যেটা মূল জিনিসটাকে আমাদের কি করতে হবে, বাহির করে নিয়ে আসতে হবে এবং সেটাকে আমাদের কি করতে হবে, সে প্রকাশ করতে হবে অল্প কথায়। তাহলে আমাদের অল্প কথায় আমরা দেখো 10টা নাম্বার, 2 থেকে 3 লাইন হবে বা 2 থেকে 3 লাইনের একটা ইয়ের মধ্যে আমাদের 10 নাম্বার। তার মানে আমাকে বারবার ভালো করে পড়তে হবে এবং সেটার মূল জিনিসটাকে আমার কী করতে হবে, আয়ত্ত করতে হবে এবং সেটাকে আমি খাতায় কী করবো, লিখবো। তাহলে তোমরা কী করবে, ভালো নাম্বার পাবে। তাহলে আর এই যে সারাংশ এবং সারমর্ম একই রকম হলে কিছুটা পার্থক্য আছে। যেমন আমরা গদ্যে লিখিত কোনো উদ্ধৃতির মূল ভাব থেকে আমরা যদি সংক্ষেপে করি, সেটা হচ্ছে কি আমাদের সারাংশ বা সার সংক্ষেপ। আর কবিতার মানে যেটা হচ্ছে পদ্যাংশ, কোনো উদ্ধৃতির মূল ভাবের লিখন থেকে যদি আমরা করি, সেটা হচ্ছে আমাদের কি সারমর্ম। পার্থক্যটা শুধু এখানেই, কিন্তু দুইটা জিনিসই আমাদের মূল জিনিসটা আয়ত্ত করতে হবে এবং মূল জিনিসটা বাইর করতে হবে। তোমরা মনে হয় সবাই বুঝতে পেরেছো। আমি এখন আমাদের এই যে সারাংশ বা সারমর্মে তোমাদের যে 10 নাম্বার থাকবে, এখন তোমরা কিভাবে লিখবে আমি আগে তোমাদেরকে সেই জিনিসটা বলবো, তারপরে তোমাদেরকে আমি মূল ইয়েটার মধ্যে যাব। তোমরা সবাই দেখো, সামাজিক, রাজনৈতিক বা ব্যক্তি জীবন, কর্মজীবনে, বাস্তব জীবনের এই প্রয়োগ আমাদের সব জায়গায় সর্বত্র কম বেশি দেখা যায় এবং এটা আসলেই আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। সংক্ষেপে মূল কথাটি যেন পাঠকের কাছে আমরা কি করতে পারি, সহজেই পৌঁছে দিতে পারি, সেটাই হচ্ছে কি আমাদের সারাংশ বা সারমর্ম। আমরা এটাকে দেখো, এই যে সারাংশ বা সারমর্ম, আমরা সবাই কথা বলি, কিন্তু অনেকে দেখা গেছে যে একটা কথা জিজ্ঞেস করলো, কিন্তু সেটাকে দেখা গেছে অনেক বড় আকারে প্রকাশ করতেছে, কিন্তু আসলে যে মূল জিনিসটা, তার যে কথা, সেই জিনিসটাই কী হলো না, সেখানে আসলো না। কিন্তু আবার অনেককে প্রশ্ন করার পর দেখো সে কী করে, অল্প কথা সুন্দরভাবে সেই জিনিসটা বিস্তারিত আলোচনা করে না, কিন্তু অল্প কথায় তার সম্পূর্ণ ভাবটাকে সে কী করে প্রকাশ করে দেয়। এই যে অল্প কথায় সম্পূর্ণ ভাবটা বুঝে নেওয়াটাই হচ্ছে আমাদের সারাংশ বা সারমর্ম। তাহলে তোমরা দেখো, এই যে সারাংশ বা সারমর্ম তোমরা যদি পাঠ করো, তাহলে তোমরা কি এখান থেকে বলতে পারবে, তোমরা সারাংশ বা সারমর্ম লেখার রীতিনীতিগুলো তোমরা কি করতে পারবে, বর্ণনা করতে পারবে। আবার কোনো বড় কোনো বক্তব্য তা ভাব বুঝে তার নিজের ভাষায় ছোট সংক্ষিপ্ত আকারে
তোমরা সেটাকে কী করতে পারবে, প্রকাশ করতে পারবে। আবার সারাংশ বা সারমর্মের গুরুত্ব তোমরা কী করতে পারবে, ব্যাখ্যা করতে পারবে। এই কারণে আমাদের কী করতে পারবে, এই যে সারাংশ আমাদের পাঠ করতে হবে, ঠিক আছে। শিক্ষার্থীরা তোমরা সেটা কী করতে পারবে, বলতে পারবে। তারপর দেখো সারাংশ বা সারমর্ম বা সার সংক্ষেপটা আমাদের কি, সেটা নিয়ে আমরা আলোচনা করব। সার অংশ বা মূল কথা অথবা খাঁটি কথা অথবা আসল অংশ, আসল জিনিস, সেটাই হচ্ছে আমাদের কি, সারাংশ। সেটাই হচ্ছে আমাদের সারাংশ। আর এই সারাংশের মধ্যে আরও যে অপ্রাসঙ্গিক বা অসার অংশ থাকবে, সেই অংশগুলোকে আমাদের কী করতে হবে, বাদ দিয়ে মূল কথাটা বা মূল সুরটাকে তুলে দেওয়ার নামই হচ্ছে আমাদের কি, সারাংশ। আমাদের এই যে বাংলা সাহিত্যে বা বহু বিচিত্র গল্প, নাটক, উপন্যাস, কবিতা, প্রবন্ধ ইত্যাদি ভরপুরে হচ্ছে আমাদের বাংলা সাহিত্য। সাহিত্যের এইসব শাখায় আমাদের অনেক জায়গায় আমাদের যে সাহিত্যিকরা আমাদের জীবনের গঠনমূলক পরামর্শ বা দর্শন দিয়ে থাকেন, অথবা দেশ, জাতি ও মানুষের উন্নয়নের অগ্রগতি ও কল্যাণ সাধন বিষয়ক বক্তব্য থাকে, যা জানা বোঝা আত্মস্থ করা আমাদের অপরিহার্য। একই সাথে বৃহৎ পরিসরে বর্ণিত সে বক্তব্য পড়ে বুঝে তা সংক্ষিপ্ত আকারে প্রকাশ করার দক্ষতা করতে হবে, আমাদের অর্জন করতে হবে। এজন্য সাহিত্যের যে সব শাখা থেকে কিছু অংশ তুলে দিয়ে আমাদেরকে কী করতে হবে, তুলে দেওয়া হবে। সেটাকে আমরা ভালো করে পড়ব, আত্মস্থ করব এবং সেই সারাংশ বা সারমর্ম বা সার সংক্ষেপ তারপর আমাদেরকে কী করতে হবে, লিখতে হবে। বুঝে আমাদের কী করতে হবে, লিখতে হবে। সাধারণত আমি এর আগেও বলেছিলাম, গদ্যে লিখিত কোনো উদ্ধৃতির মূল ভাব লিখনকে সারাংশ বা সার সংক্ষেপ বলে। তাইলে সাধারণত তোমরা বুঝতেছো যে আমাদের যেটা হচ্ছে গদ্যে লিখিত কোনো উদ্ধৃতির মূল ভাব লিখনকে আমরা কি বলবো, সারাংশ বা সারসংক্ষেপ বলবো। আর যেটা হচ্ছে আমাদের পদ্য, মানে যেটা হচ্ছে আমাদের কি, কবিতা লিখিত কোনো উদ্ধৃতির মূল ভাব লিখনকে আমরা কি করব, সারমর্ম বলবো। তাহলে সারমর্ম ও সারাংশ লিখার আসলে প্রয়োজনীয়তা কী, সে সম্পর্কে আমরা জানব। সাহিত্যিকগণ সাধারণত তাদের রচনাকে শৈল্পিক ও আকর্ষণীয় করার জন্য বিভিন্ন ছন্দ, অলঙ্কার, উপমা, রূপক, যুক্তিতর্ক, উদাহরণ, দৃষ্টান্ত ইত্যাদি ব্যবহার করে থাকেন। ফলে রচনাটি অনেক সময় আয়তনে বেশ বড় হয় এবং বক্তব্যের বিষয়ও অনেক সময় দুর্বোধ্য হয়ে থাকে। সাধারণত পাঠকের পক্ষে এর মূল ভাব উপলব্ধি করা কষ্টকর ও দুষ্কর হয়ে পড়ে। এ সময় সাপেক্ষে আমাদের বড় কোনো বক্তব্য যদি দেওয়া থাকে, সেটাকে পড়ে বুঝে তার মূল ভাব সংক্ষিপ্ত আকারে প্রকাশ করার দক্ষতা অর্জনের জন্য আমাদের সারাংশ বা সারমর্ম লিখতে হবে। দৈনন্দিন জীবনের প্রয়োজনীয় লেখালেখি, অফিস আদালতের কাজকর্ম, বিশেষ পরিবেশে বক্তব্য প্রদান ইত্যাদি বিভিন্ন প্রয়োজনে সংক্ষেপে নিজের বক্তব্য গুছিয়ে উপস্থাপন করার কৌশল লেখার যে শিক্ষা গ্রহণ, সেটাই হচ্ছে আমাদের সারাংশ বা সারমর্ম লেখা। সারাংশ বা সারমর্ম লেখা আমাদের যে করণীয়, সেই করণীয় দিকগুলো হচ্ছে কি, উদ্ধৃত অংশটি মনোযোগ সহকারে আমাদের কয়েকবার পড়ে তার মূল বক্তব্য সম্পর্কে ধারণা লাভ করতে হবে। তাহলে তোমরা বুঝতে পারছো, আমাদের যে উদ্ধৃতি অংশটা দেওয়া থাকবে সেটা গদ্যে বা পদ্যে, সেটাকে আমরা কি করব, ভালোভাবে কয়েকবার পড়ব, পড়ে এটার মূল জিনিসটাকে আমার কী করতে হবে, আয়ত্ত করতে হবে, আত্মস্থ করতে হবে। তারপরে আমাকে কি করতে হবে, মূল ভাবটা পড়ে তার মূল বক্তব্যটা সম্পর্কে আমার ধারণা লাভ করতে হবে। উদ্ধৃতির সকল উদাহরণ, উপমা, যুক্তি, তর্ক, ব্যাখ্যা, বিশ্লেষণ ও অপ্রয়োজনীয় বক্তব্য বাদ দিতে হবে। তারপরে এই যে বোঝার পরে আমাকে কি করতে হবে, আমার যেখানে উদাহরণ আছে, উপমা আছে, যুক্তি, তর্ক, ব্যাখ্যা, বিশ্লেষণ অথবা অপ্রয়োজনীয় যে জিনিসগুলা বা অপ্রাসঙ্গিক যে জিনিসগুলো আছে, সেগুলোকে আমাদের কি করতে হবে, বক্তব্য থেকে বাদ দিতে হবে। তাহলে এই দেখো, এই কাটছাট হয়ে যাচ্ছে। তারপরে আমাদের সকল প্রকার বাহুল্য কী করতে হবে, সেখানে বর্জন করতে হবে। মূল ভাবটি গুছিয়ে নিজের ভাষায় সংক্ষিপ্ত আকারে প্রকাশ বা উপস্থাপন করা। তাহলে তারপরে আমরা কি করব, এই মূল ভাবটাকে যে বাদ দিয়ে আমরা মূল ভাবটাকে কি করব, সংক্ষিপ্ত আকারে প্রকাশ করার বা উপস্থাপন আমরা করব। এই ক্ষেত্রে দেখো, সারাংশ বা সারমর্ম লেখার উদ্দেশ্যই হলো কোনো একটি উদ্ধৃতি পড়ে তার মূল সুরটি আমাদের ধরতে পারা এবং অল্প কথায় শব্দ ব্যবহারের
আমাদের পারঙ্গমতায় সেই মূল কথাটি আমাদের তুলে ধরা। কাজে এখানে ব্যাপক বিস্তৃতভাবে লেখার কোনো সুযোগ নেই, ফলে এর আয়তন আমাদের 2 থেকে 3 বাক্যের মধ্যে সীমাবদ্ধ রাখতে হবে। তাহলে তোমরা বুঝতে পারছো আমাদের মূল জিনিসটাকে আত্মস্থ করে তাহলে আমরা সেটাকে কি করব, 2 থেকে 3 বাক্যের মধ্যে আমরা কি করব, সেটাকে শেষ করব। তাহলে এই সারাংশ তোমরা যে বড় বড় করে লিখো, আসলে সেটা তোমরা কি হয়ে যায়, অপ্রাসঙ্গিক হয়ে যায়, এবং তখন তোমাদের নাম্বার পাও না। তোমরা মনে করো যে আমরা অনেক লিখেছি কিন্তু স্যারেরা আমাদেরকে নাম্বার দিচ্ছে না। আসলে এই যে আমি বললাম যে মূল জিনিসটাকে, সেটা একেবারে 2 থেকে 3 লাইন হবে। মূল জিনিসটাকে তোমার কী করতে হবে, বাহির করে নিয়ে আসতে হবে। সেটা হচ্ছে কি আমাদের সারাংশ বা সারমর্ম। একইভাবে পুনরাবৃত্তি করা যাবে না, নতুন কোনো ভাবের অবতারণাও করা যাবে না। দেখো সেখানে কয়েকবারই একই কথা থাকতে পারে অন্যভাবে, কিন্তু সেই কথাগুলো বারবার আসবে না, তাহলে আমাদের একটা পুনরাবৃত্তি করা যাবে না। তারপরে দেখা গেছে আবার যদি আমি সেটাকে কিছু লাগাইতে চাই নতুন করে, নাই উদ্ধৃতির মধ্যে কিন্তু আমি দিব, সেটাও হবে না। তুমি নতুন কিছু অবতারণাও করতে পারবে না কোনোভাবে, এবং তার যে পুনরাবৃত্তি, যে ভাব আছে তার পুনরাবৃত্তি বারবার করতে পারবে না। ভাব বাচ্চে ও পরোক্ষ ভঙ্গিতে লিখতে হবে। এটা কি লিখতে হবে, ভাব বাচ্চে এবং পরোক্ষ ভঙ্গিতে লিখতে হবে। ডাইরেক্ট কোনো সাহিত্যিকের নাম বা নিজের এটা করতে পারবো, এটা এইভাবে কি করা যাবে না, লেখা যাবে না। সরাসরি প্রত্যক্ষ ভঙ্গিতে বা উত্তম পুরুষ ব্যবহার করে লেখা যাবে না। কবি সাহিত্যিকের প্রসঙ্গ আলোচনায় আনা যাবে। এখানে কবি সাহিত্যিকদের কথা অনেক সময় আমাদের কবিতার উদ্দেশ্যে আমরা বলছি গদ্য কবিতা সাহিত্যিকদের জিনিসটাই উঠে দেবে। আমি জানি যে এটা এই কবিতা থেকে দেওয়া হয়েছে বা পদ্য থেকে দেওয়া হয়েছে, কিন্তু সেখানে লেখকের নাম কি করা যাবে না, উল্লেখ করা যাবে না। এর ভাষা সহজ সরল ও প্রাঞ্জল হওয়া উচিত এবং বাঞ্ছনীয়। তোমরা বুঝতে পারছো এর কি হবে, আমাদের সহজ সরল এবং প্রাঞ্জল হতে হবে। এখন দেখো সারাংশ বা সারমর্ম। প্রথম বাক্যটিকে সাধারণত মূল বক্তব্য কোনো দার্শনিক তত্ত্ব বা সত্য প্রকাশের মাধ্যমে আমরা কি করতে পারি, যদি প্রকাশ করি তাহলে সেটা সবচেয়ে ভালো। তাহলে আমরা এবং অন্যান্য ভাব বক্তব্য থাকলে তা অবশিষ্ট বাক্যে আমরা কি করব, তুলে ধরব। তাহলে আমাদের এই যে সারমর্মের মূল বক্তব্য, আমরা কোনো দার্শনিকের যদি তত্ত্ব বা সত্য তার মধ্যে থাকে সেটাকে আমাদের কি করতে হবে, প্রকাশ করতে হবে। এবং তাছাড়া যদি আমাদের মূল জিনিস আর কিছু থেকে থাকে তাহলে সেটা আমরা অবশিষ্ট অংশটা কী করবো, তারপরের বাক্যগুলোতে তুলে ধরবো। তোমরা সবাই বুঝতে পেরেছো। আমি দেখো তোমাদের পদ্মাংশ থেকে একটি উদাহরণস্বরূপ সারাংশ বলতেছি, তোমরা দেখো এবং বোঝো। দেখো আমি বলতেছি, একটা পড়তেছি, তোমরা সবাই দেখো। মানুষের মূল্য কোথায়? চরিত্র, মহত্বে, মনুষ্যত্বে, জ্ঞানে ও কর্মে। বস্তুত চরিত্র বলই মানুষের জীবনের যা কিছু শ্রেষ্ঠ বুঝতে হবে। চরিত্র ছাড়া মানুষের গৌরব করার আর কিছুই নেই। মানুষের শ্রদ্ধা যদি মানুষের প্রাপ্য হয়, সে শুধু চরিত্রের জন্য, অন্য কোনো কারণে মানুষের মাথা মানুষের সামনে নত হবার দরকার নেই। জগতে যে সকল মহাপুরুষ জন্মগ্রহণ করেছেন তাদের গৌরবের মূলে এই চরিত্র শক্তি। তুমি চরিত্রবান লোক, এই কথার অর্থ এই নয় যে তুমি শুধু লম্পটও নও, তুমি সত্যবাদী, বিনয়ী ও জ্ঞানের প্রতি শ্রদ্ধা পোষণ করো। তুমি পরদুঃখ কাতর, ন্যায়বান ও মানুষের ন্যায় স্বাধীনতা প্রিয়। চরিত্রবান মানেই এই। তাহলে দেখো আমাদের এখানে মূল জিনিসটা কি বলছে, তাহলে মানুষের দেখো চরিত্রের মূল নির্ধারণটা কি আমাদের, তাহলে চরিত্র, মনুষ্যত্ব, জ্ঞান ও কর্মে মানুষের প্রকৃত মূল্য কি হয়, নির্ধারণ হয় বা নির্ধারিত হয়। এর মধ্যে চরিত্রই হচ্ছে মানুষের শ্রেষ্ঠ। তার মধ্যে এই যে এতগুলো আছে তার মধ্যে মানুষের শ্রেষ্ঠ হচ্ছে কি, চরিত্র। চরিত্রের জন্যই মানুষ সকলের কাছে শ্রদ্ধা ও ভক্তি লাভ করে। চরিত্রবান ব্যক্তি কি হয়, সত্যবাদী, ন্যায়বান, পরদুঃখকাতর, বিনয়ী, জ্ঞানী ও স্বাধীনতা প্রিয়। তাইলে সবাই বুঝতে পারছে এই যে আমার এই বড় জিনিসটাকে আমি যে অসার কথাগুলো ছিল সেগুলো বাদ দিয়ে দিয়েছি, সেখান থেকে আমি মূল জিনিসটাকে কি করেছি, তুলে ধরেছি। সেটাই দেখো 2 থেকে 3 লাইন, এর বেশি হবে না। তাহলে আমরা আরেকটি আমি তোমাদেরকে উদাহরণস্বরূপ বলছি, তোমরা সবাই মনোযোগ সহকারে শোনো। অভ্যাস ভয়ানক জিনিস, একে হঠাৎ স্বভাব থেকে তুলে ফেলা কঠিন। মানুষ হবার সাধনাতে তোমাকে ধীর ও সহিষ্ণু করে হতে হবে। সত্যবাদী হতে চাও, তাহলে ঠিক করো সপ্তাহে অন্তত একদিন তুমি মিথ্যা বলবে না। 6 মাস ধরে এমনই করে নিজে সত্য কথা বলতে অভ্যাস করো। তারপর এক শুভ দিনে আর একবার প্রতিজ্ঞা করো, সপ্তাহে তুমি 2 দিন মিথ্যা বলবে না।
1 বছর পরে দেখবে সত্য বলা তোমার কাছে অনেকটা সহজ হয়ে পড়েছে। সাধনা করতে করতে এমন একদিন আসবে, তখন ইচ্ছা করলেও মিথ্যা বলতে পারবে না। নিজেকে মানুষ করার চেষ্টায় পাপ ও প্রবৃত্তির সঙ্গে সংগ্রামে তুমি হঠাৎ জয়ী হতে কখনো ইচ্ছা করো না, তাহলে সব পণ্ড হয়ে যাবে। তাহলে দেখো, এই যে কথাগুলো আমরা যদি বারবার পড়ি, তাহলে আমাদের এখানে দেখো কি আসতেছে। এই যে অভ্যাস, যেটা আমরা যে প্রতিদিন যে কাজগুলো করি সেটা হচ্ছে কি আমাদের অভ্যাস। সেই অভ্যাসটা পরিবর্তনের জন্য আমাদের অনেক দিনের বা দীর্ঘদিনের কি থাকবে, প্রচেষ্টা এবং সহিষ্ণুতা। আর এই যে সত্যবাদী যদি আমরা হতে হই, তাহলে মিথ্যা বলা থেকে আমাদেরকে কি করতে হবে, আস্তে আস্তে অনুশীলনের মাধ্যমে সরে আসতে হবে। প্রকৃত মানুষ হতে চাইলে পাপ এবং প্রবৃত্তির সঙ্গে ধৈর্য সহকারে আমাদের সংগ্রাম করতে হবে, তাহলে আমাদের জীবন সুন্দর ও সফল হবে। তাইলে তোমরা সবাই বুঝতে পারছো, আমি গদ্যের অংশটুকু নিয়ে তোমাদের সাথে উদাহরণস্বরূপ আলোচনা করেছি, তোমরা সবাই বুঝতে পেরেছো। এখন আমি পদ্যের অংশ থেকে একটি তোমাদের উদাহরণস্বরূপ আমি বলছি। দেখো তোমরা, একদা ছিল না জুতা চরণ যুগলে, দহিল হৃদয় মন সেই খোবা নলে, ধীরে ধীরে চুপি চুপি দুঃখাকুল মনে, গেলাম ভজনালয়ে ভজন কারণে। দেখি সেথা একজনে পদ নাহি তার, অমনি জুতার ক্ষেত ঘুচিল আমার। অপরের দুঃখ কথা করিলে চিন্তন, আপনার মনে দুঃখ থাকে কতক্ষণ। দেখো এখানে কি বলেছে, একজন লোকের কি নেই, পা নেই। তাহলে এই যে তার একদা ছিল না জুতা চরণ যুগলে, তার একজনের দেখো জুতা পায়ে ছিল না, তার কি ছিল, তার পায়ে, তার পদ হচ্ছে কি পায়ে কি ছিল না, জুতা ছিল না। তার মনে এটা নিয়ে অনেক কষ্ট ক্ষোভ, কিন্তু তার সেই কষ্ট নিয়ে সে কী গেলেন, ভজনালয়ে তিনি প্রার্থনাগারে গেলেন। সেখানে যাওয়ার পর তিনি দেখলেন একজন ভিক্ষু, তার মানে পায়ে একটি পাই নাই। এই যে তার ভজনালয়ে গিয়ে যখন তিনি দেখতে পেলেন যে তার একটি পা, একটা লোকের একটি পাই নাই, তখন তার মনে যে দুঃখ কষ্ট ছিল যে আমার একজোড়া জুতা নাই, সেই জুতার কষ্টটা তার কি হয়ে ঘুচে গেল, দূর হয়ে গেল। কারণ দেখা গেছে যে তার তো পা আছে, তার চেয়ে সে অনেক ভালো, কিন্তু তার কি নাই, জুতা নাই। তাহলে এই যে জুতার যে কষ্টটা, তার ওই যে পা, একজনের পা নেই, তার সে তো অনেক ভালো, তার পা আছে, যে কারণে সে কী করলো, সেই দুঃখ সে ভুলে গেল। তাহলে দেখো এই জিনিসটাকে আমরা কি করব, সংক্ষেপ আকারে যখন প্রকাশ করব, তখন আমরা এটাকে কি বলবো, পরে দুঃখ কষ্টকে অনুভব বা উপলব্ধি করার মাঝে আত্মতৃপ্তি কি থাকে, নিহিত থাকে। পদহীন দুঃখী জনের কথা চিন্তা করলে কারো পায়ে জুতা না থাকার দৈন্যতা তার মনে স্থান পায় না। তাই দেখো এই যে আমি সংক্ষেপে আমি সংক্ষিপ্ত আকারে সেটা কি করেছি, এখানে প্রকাশ করেছি, তোমরা সবাই বুঝতে পেরেছো। তারপরে দেখো আমি আরেকটি কবিতার অংশ উদাহরণস্বরূপ আলোচনা করছি। মহাজ্ঞানী মহাজন যে পথে করে গমন, হয়েছে প্রাতঃস্মরণীয়, সেই পথ লক্ষ্য করে স্বীয় কীর্তি ধবজা ধরে আমরাও হব বরণীয়। সময় সাগর তীরে পদাঙ্ক অঙ্কিত করে আমরাও হব হে অমর, সেই চিহ্ন লক্ষ্য করে অন্য কোনো জন পরে যশোদারে আসিবে সত্তর। করোনা মানবগণ বৃথা ক্ষয় এ জীবন, সংসার সমরাঙ্গন মাঝে সংকল্প করেছ যাহা, সাধন কর হয়ে তাহা, ব্রত হয়ে নিজ নিজ কাজে। তাই দেখো এই যে আমাদের জ্ঞানী গুণীরা যে পথে তারা কি করেছেন, চলেছেন, আমরাও সেই পথকে কি করব, স্মরণ করে আমরা সামনের দিকে এগিয়ে যাব। এবং এই যে তারা যে মানুষের কাছে আমাদের স্মরণীয় বরণীয় আছে, সেই পথ ধরে আমরা কি করব, পথ চলবো। আর সেই পথ ধরেই আমরা আমাদের সামনের দিকে কি করব, এগিয়ে যাব। সংসারটা আসলে গিয়ে একটা যুদ্ধক্ষেত্র, সেখানে আমাদের সংকল্প, আমাদের সাধনা ব্রত থাকলে আমরা সেখানে কি করতে পারবো, সার্থকতা লাভ, কর্মের মাধ্যমে সার্থকতা লাভ করতে পারবো। এই যে আমাদের জিনিসটা, সেই জিনিসটাকে আমরা এখন এই যে মূল জিনিসটা আমাকে বুঝতে হবে, বুঝে তারপর আমাকে কি করতে হবে, এটা সার সংক্ষেপটা বাইর করতে হবে। তাহলে দেখো আমরা এখানে বলতে পারি জীবনের আনন্দ ও সার্থকতা কর্ম সম্পাদনের মাধ্যমে কি থাকে, নিহিত থাকে। এই দেখো সবার মধ্যে কিসের দ্বারা তারা আমাদের মাঝে স্মরণীয় বরণীয় আছেন, তাদের কর্মের দ্বারা। তাহলে এখানে এই কথাটা আমরা এই যে বাইর করলাম, আমরা মূল জিনিসটা আমাদের যে সার কথাটা আমরা কি বাইর করলাম। তাহলে জীবনের আনন্দ এবং সার্থকতা
আমাদের কর্মের মাঝে কি থাকে, সম্পাদনের মাধ্যমে নিহিত থাকে। পৃথিবীর মহৎ ব্যক্তিগণের কর্মোদ্দীপনাকে পাথেয় করে আমরাও সম্মানের স্থান কী করব, অধিকার করব। তাহলে এই যে আমাদের পৃথিবীতে মহৎ ব্যক্তিগণের কর্মোদ্দীপনাকে পাথেয় করে আমরাও সম্মানের স্থান অধিকার করব। কর্মহীন থেকে জীবন নষ্ট করা অনুচিত। তাহলে এই যে কর্মহীন জীবন মানুষের জীবনকে কী করে, ধ্বংস করে, নষ্ট করে। তাহলে আমরা দেখো মূল জিনিসটাকে কি বললাম, জীবনের আনন্দ ও সার্থকতা কর্ম সম্পাদনের মাঝে নিহিত। পৃথিবীর মহৎ ব্যক্তিগণের কর্মোদ্দীপনাকে পাথেয় করে আমরা সম্মানের স্থান কী করব, অধিকার করে নিব। কর্মহীন থেকে জীবন নষ্ট করা কি অনুচিত। তাহলে তোমরা সবাই বুঝতে পেরেছো আমার আজকের সারাংশের ক্লাসটুকু। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা আমার আজকের ক্লাসটি মনোযোগ সহকারে শুনেছো এবং বুঝতে পেরেছো। আমি আশা করব তোমাদের যে বোর্ড পরীক্ষা বা ক্লাসের আমাদের পরীক্ষাগুলোতে তোমরা সারাংশ লিখতে আর কখনো ভুল করবে না। সবাই মনে রাখবে সারাংশ হবে 2 থেকে 3টি বাক্যের মধ্যে। অনেক বড় লেখা দরকার নেই, এই 2 থেকে 3 বাক্য যদি তোমরা সুন্দরভাবে মূল কথাটা ফুটিয়ে তুলতে পারো তাহলে তোমরা ভালো মার্কস পাবে। তাহলে এটা আসলে বাড়িতে বসে অনুশীলন, এবং এটা একদিনে হবে না, বাড়িতে বসে বসে তোমরা কি করবে, অনুশীলন এবং চর্চা করবে। তাহলে সেটা তোমরা কি করতে পারবে, সুন্দরভাবে গুছিয়ে লিখতে পারবে, বুঝতে পারবে। আমি পরিশেষে আমার ছাত্রছাত্রীদের বলবো, করোনা আসলে দিন দিন বেড়েই চলেছে, যে কারণে তোমরা সবাই ঘরে থাকবে, স্বাস্থ্যবিধি মেনে এবং ধর্মীয় অনুশাসন প্রতিপালন করে সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে এবং নিরাপদে থাকবে। এই আশাবাদ ব্যক্ত রেখেই এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।